নমস্কার বন্ধুরা, এই পর্বে আপনাদের জন্য থাকলো বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা এক সময়ের ফরাসি উপনিবেশ পন্ডিচেরি ভ্রমণের গল্প। ফ্রেঞ্চ কলোনি হোয়াইট টাউন থেকে শুরু করে পন্ডিচেরিতে রয়েছে দুর্দান্ত সব সমুদ্র সৈকত। ফরাসি উপনিবেশ ছাড়াও পন্ডিচেরির পরিচিতি ঋষি অরবিন্দের যোগ সাধনার ক্ষেত্র হিসাবে। পন্ডিচেরিতে ঋষি অরবিন্দের আশ্রম ও শ্রীমায়ের তত্ত্বাবধানে গড়ে ওঠা ঋষি অরবিন্দের স্বপ্নের শহর অরোভিল পন্ডিচেরি ভ্রমণের অবশ্য দ্রষ্টব্য। পন্ডিচেরিতে আমরা উঠেছিলাম ঋষি অরবিন্দ সোসাইটি দ্বারা পরিচালিত পার্ক গেস্ট হাউসে। সেখানকার থাকার অভিজ্ঞতাও ছিল অসাধারণ। আমাদের পন্ডিচেরি ভ্রমণের অভিজ্ঞতা দুটি পর্বে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আজ প্রথম পর্ব। পন্ডিচেরির উদ্দেশ্যে আমাদের জার্নিটা শুরু হয় গত 21শে ডিসেম্বর হাওড়া পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেসে করে। হাওড়া থেকে সরাসরি পন্ডিচেরি যাওয়ার জন্য এই একটাই ট্রেন আছে। ছাড়ে সপ্তাহে মাত্র একদিন, প্রতি রবিবার রাত্রি 11:20 উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু হয়ে পন্ডিচেরিতে পৌঁছাতে সময় নেয় 33 ঘন্টা 10 মিনিট। ট্রেনে প্যান্ট্রি কার আছে, তাই খাবার দাবার পেতে সমস্যা হয় না। এই ট্রেনের সময়সূচিটা বেশ ভালো। পন্ডিচেরিতে পৌঁছায় সকাল সকাল, তাই সারাটা দিন সময় পাওয়া যায় ঘুরে বেড়ানোর জন্য। আমাদের ট্রেন পন্ডিচেরি স্টেশনে এসে পৌঁছায় একেবারে সঠিক সময়ে। স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড, সেখান থেকে একটা অটো নিয়ে চলে আসি পার্ক গেস্ট হাউসে। অটো ভাড়া 150 টাকা পড়েছিল। স্টেশন থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। লাগেজ কম থাকলে হেঁটেই আসা যায়। নমস্কার বন্ধুরা, আজকে ডিসেম্বর মাসের 23 তারিখ মঙ্গলবার। তো এই মুহূর্তে আছি পন্ডিচেরিতে। তো আমরা আজকে সকালে এখানে এসে পৌঁছাই। ট্রেন রাইট টাইমই ছিল। তারপর এসে এখানে উঠেছি শ্রী ঋষি অরবিন্দ সোসাইটির পার্ক গেস্ট হাউসে। তো সকালে আমরা এখানে চেক ইন করে নিয়েছি। তো আপনাদের রুমটা দেখিয়ে দেবো। লোকেশনটাও খুবই সুন্দর, একেবারে বিচের পাড়েই হচ্ছে এই পার্ক গেস্ট হাউসটা। এখানে দেখতে পাচ্ছেন এই পার্ক গেস্ট হাউসের ঠিক একেবারে পাশেই হচ্ছে এই ওয়াকিং স্ট্রিটটা। এটা হচ্ছে রক বিচ বা প্রমিনেন্ট বিচের ওয়াকিং স্ট্রিট। এখানে সকালবেলা এবং সন্ধ্যের দিকে খুব ভালো লাগে পায়ে হেঁটে ঘুরতে। পাশেই সমুদ্র। এই যে পুরো বিচ রোডটা, এটা প্রায় 1 কিলোমিটার মতো দীর্ঘ। এটা একটা প্রান্ত। এই পারে আছে পার্ক গেস্ট হাউস যেখানে আমি আছি, আর এই পাশে আরেকটা প্রান্ত আছে। চলুন পন্ডিচেরি ভ্রমণের শুরুটা করা যাক এই প্রমেনাড বিচ দিয়েই। সমুদ্রের পাড়ে দুর্দান্ত একটা ওয়াকিং স্ট্রিট। এই রাস্তায় গাড়ি চলাচলের পারমিশন নেই, তবে মাঝে মধ্যে এন্ট্রি বা এক্সিট পয়েন্ট আছে। প্রমেনাড কথাটির অর্থ হচ্ছে ওয়াকিং স্ট্রিট নিয়ার দ্য সি শোর, সমুদ্রের কাছে হাঁটার জায়গা। এখানে কয়েকটা সুন্দর হোটেলও চোখে পড়ল। এই হোটেলটা থাকার জন্য খুব ভালো, অজন্তা সি ভিউ হোটেল। তো এনাদের ফোন নাম্বারটা আমি নিয়ে নিয়েছি। আজকের রেট এখানে আছে 6,500 টাকা পার ডে। তো এটা কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হয়। আপনারা যদি এখানে থাকতে চান তখন ফোন করে জেনে নেবেন। পন্ডিচেরির অফিসিয়াল নাম হচ্ছে পুডুচেরি। এই পুডুচেরির নামটা কিন্তু আগেও ছিল। তামিল ভাষায় পুডু শব্দের অর্থ হচ্ছে নতুন, আর চেরি শব্দের অর্থ হচ্ছে গ্রাম বা বসতি। তো সেই অর্থে পুডুচেরির অর্থ হচ্ছে নতুন শহর বা নতুন গ্রাম। 2006 সালে আবার এই পন্ডিচেরি থেকে নামটা অফিসিয়ালি পুডুচেরি করা হয়। এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, এটা পন্ডিচেরির মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই ইউনিয়ন টেরিটরি অফ পন্ডিচেরি কিন্তু 4টি জেলা নিয়ে গঠিত এবং 4টি আনকানেক্টেড জেলা। এই 4টি জেলা কিন্তু একে অপরের সাথে যুক্ত নয়। এই 4টি জেলা হচ্ছে তামিলনাড়ুর কারাইকাল, অন্ধ্রপ্রদেশের ইয়ানাম, কেরালার মাহে আর এই পন্ডিচেরি। এই 4টি জেলা নিয়ে গঠিত হয়েছে ইউনিয়ন টেরিটরি অফ পন্ডিচেরি। আসলে যখন এই ইউনিয়ন টেরিটরি অফ পন্ডিচেরি গঠন করা হয় তখন এই 4টি জেলা পন্ডিচেরির অধীনস্থই ছিল। তো ফ্রেঞ্চরা যখন এখান থেকে যায়, এই 4টি জেলাও পন্ডিচেরির সাথেই থাকতে চায়। তো সেই কারণে এই 4টি জেলাকে তাদের যেটা নিকটবর্তী যে রাজ্য তার সাথে অ্যাটাচ করা হয়নি, পন্ডিচেরির সাথেই রেখে দেওয়া হয়েছে। পন্ডিচেরির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল, এর সাথে ইংলিশ এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও এখানে প্রচলন আছে।
এই মুহূর্তে চলে এসেছি মহাত্মা গান্ধী স্ট্যাচুর সামনে। এই মহাত্মা গান্ধী স্ট্যাচুটা এখানে স্থাপন করা হয়েছিল 1965 সালে 26শে জানুয়ারি। এই স্ট্যাচুটার হাইট হচ্ছে 13 ফুট। আর এখানে দেখুন যে 8টি পিলার আছে, এই 8টি পিলার কিন্তু অনেক দিন আগের থেকে এখানে আছে। এই পিলারগুলো ফ্রেঞ্চরা এখানে নিয়ে আসে জিনজি ফোর্ট থেকে। তো একসময় এখানে কিন্তু রেলওয়ে ট্র্যাক ছিল, ট্রেন চলে আসতো এই পর্যন্ত। এই জাহাজে করে মাল বিভিন্ন জায়গায় পাঠানো হতো ব্যবসা বাণিজ্য প্রয়োজনে। আর এখানে একটা লাইট হাউসও আছে, ওল্ড লাইট হাউস, এটা এখন বন্ধ হয়ে গেছে। আর এই পাশে একটা কাস্টমস অফিস আছে, যেটা এখন জিএসটি ভবনে রূপান্তরিত করা হয়েছে। 29 মিটার উচ্চতা বিশিষ্ট এই লাইট হাউসটি নির্মাণ করেছিল ফ্রেঞ্চরা 1836 সালে। দীর্ঘদিন এই কোস্টাল এরিয়াতে জাহাজদের দিক নির্দেশে সাহায্য করেছিল এই লাইট হাউস। বর্তমানে মেরিনা বিচে নতুন লাইট হাউস তৈরি হওয়াতে এটা বন্ধ করে দেওয়া হয়। পাশে আছে কাস্টম হাউস, যা এখন জিএসটি ভবন। এর পাশেই রয়েছে আরও এক উল্লেখযোগ্য মনুমেন্ট, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ফরাসি ভারতীয় সৈন্যদের সম্মানে এটি নির্মাণ করা হয় 1937 সালে। বিচের পাড়েই রয়েছে লা ক্যাফে, যা ছিল একসময় বন্দর অফিস। ফরাসি স্থাপত্যে নির্মিত এই ক্যাফে খোলা থাকে 24 ঘন্টা। এখানকার ফ্রেঞ্চ ক্রোসেন্ট ও কফিটা বেশ ভালো। এটা দ্য রিট্রিট গেস্ট হাউস, বেশ ভালো তবে কস্টলি। বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট চেক করতে পারেন। ঋষি অরবিন্দ সোসাইটির এই সি সাইড গেস্ট হাউসটাও কিন্তু থাকার জন্য একটা দারুণ অপশন। এই জায়গাটাও খুব সুন্দর, তবে পার্ক গেস্ট হাউসের তুলনায় এর রেটটা একটু বেশি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম প্রমিনেন্ট বিচের শেষ প্রান্তে। ওই সামনেই দেখুন ব্যারিকেড দেওয়া আছে, ওখানে বিচটা শেষ হচ্ছে। এই পুরো রাস্তাটা মানে এই প্রান্ত থেকে একেবারে আমাদের পার্ক গেস্ট হাউস পর্যন্ত 1.2 কিলোমিটার দীর্ঘ। পন্ডিচেরিতে থাকার জন্য বেস্ট অপশান হচ্ছে ঋষি অরবিন্দ সোসাইটি দ্বারা পরিচালিত গেস্ট হাউসগুলো। এর মধ্যে বাজেটের মধ্যে সবথেকে ভালো হচ্ছে পার্ক গেস্ট হাউসটা। আর যদি একটু বাজেট বেশি থাকে তাহলে সি সাইড গেস্ট হাউসটাও নিতে পারেন। চলুন এরপর আমরা যেখানে উঠেছি সেই পার্ক গেস্ট হাউসটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। গেট দিয়ে ভেতরে ঢুকেই ডান দিকে রিসেপশন। রিসেপশনে উল্টো দিকে ভিজিটার্স রুম। চেক ইন বা চেক আউটের সময় এখানে অপেক্ষা করা যায়। একটু সামনে এগোতে পরপর সব থাকার ঘর। এখানে ঘরের সংখ্যা অনেক। আমাদের রুমটা ছিল প্রথম বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। রুমটা বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা নন এসি ডবল বেডরুম। এই সময় এসির প্রয়োজন হয় না, আবহাওয়া খুব ভালো। রুমের সাথে অ্যাটাচ এই ব্যালকনিতে এসে দাঁড়ালেই দেখা যায় সমুদ্র। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্পেসিয়াস। গিজার নেই, তবে সবসময় রানিং হট ওয়াটার পেয়েছিলাম। এই রুমের ভাড়া পড়েছিল 1312 টাকা প্রতিদিন। এখানে আরও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। অনলাইনে বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট চেক করুন, সমস্ত তথ্য পেয়ে যাবেন। এখানে নিচের তলাতেও কিছু রুম আছে। বয়স্ক কেউ থাকলে বা সিঁড়ি চড়ার সমস্যা থাকলে নিচের রুমগুলো নিতে পারেন।
এখানে আমাদের থাকার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পরিবেশটা খুবই ভালো। কিছুটা সময় কাটাতে পারেন এই রিডিং রুমে বই পড়ে। আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এই মেডিটেশন রুমে অবশ্যই কিছুক্ষণ এসে বসবেন। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে কিছুক্ষণ বসলেই মাইন্ড একেবারে রিল্যাক্স হয়ে যাবে। পার্ক গেস্ট হাউসের নিজস্ব রেস্টুরেন্টও আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ ও ইভিনিং স্ন্যাক্স পাওয়া যায়। পুরো গেস্ট হাউসটাই খুব অ্যাস্থেটিকভাবে সাজানো। ব্রেকফাস্টে কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ আর ব্রেড ও টোস্ট পাওয়া যায়। লাঞ্চ করতে চাইলে এখানে সকাল 9:30টার আগে অর্ডার দিয়ে দিতে হয়। আমরা ব্রেকফাস্টটা এখানে বসেই সেরে নিলাম। এখানে ঘোরার জন্য 2 দিনের জন্য একটা স্কুটি ভাড়া নিয়ে নিয়েছিলাম এই গেস্ট হাউসের একজন স্টাফের থেকেই। এখান থেকে আশ্রমের ভেতর থেকে স্কুটিটা ভাড়া নিয়েছি। এর রেন্ট পড়ছে পার ডে 400 টাকা করে, তেল আলাদা, ড্রাই গাড়ি 400 টাকা। এরপর চলে এলাম পন্ডিচেরি ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ ফ্রেঞ্চ কলোনিয়াল টাউন হোয়াইট টাউনে। রাস্তার দুপাশে ফরাসি আর্কিটেকচারের নির্মিত বাড়িগুলো তৈরি হয়েছিল ফরাসি ঔপনিবেশিক শাসনকালেই। পন্ডিচেরিতে ফরাসিদের আগমন ঘটেছিল 1673 খ্রিস্টাব্দে। এম ফ্রাঙ্কোসিস মার্টিন জিঞ্জির রাজার থেকে ব্যবসা বাণিজ্য করার পারমিশন নেন। সেই থেকেই ফরাসিদের বসবাসের সূত্রপাত পন্ডিচেরিতে। মাঝে কয়েকবার ব্রিটিশ ও পর্তুগিজদের হাতে গেলেও বেশিরভাগ সময় ফরাসিদের দখলেই ছিল পন্ডিচেরি। 1814 থেকে 1954 পর্যন্ত দীর্ঘ সময় ধরে ফরাসি উপনিবেশ ছিল পন্ডিচেরিতে। হোয়াইট টাউন ঘুরতে ঘুরতে সেটা ভালোভাবেই উপলব্ধি করেছিলাম। এখানকার রাস্তার নামও ফরাসিদের নামেই। এই যে স্ট্রিটটা দিয়ে হাঁটছি, এই স্ট্রিটটার নাম হচ্ছে রিও সাফরেন স্ট্রিট। রিও সিফ্রেন ছিলেন একজন ফরাসি নেভাল অফিসার। এই সাফরেন স্ট্রিটে এখন দাঁড়িয়ে আছি গ্র্যান্ড হোটেল ডি ইউরোপির সামনে। এটা হচ্ছে পন্ডিচেরির ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল। 1891 সালে ই মাগারি এই হোটেলটা শুরু করেন, যা এখনও চালু আছে। এখন দাঁড়িয়ে আছে রিও সাফরেন স্ট্রিটের একটা হেরিটেজ বাড়ির সামনে। তো পন্ডিচেরিতে এইরকম হেরিটেজ বাড়ি প্রায় 500টা মতো আছে, যার মধ্যে 244টা বাড়ি গভর্নমেন্ট নোটিফাইড করা আছে। মানে এই সমস্ত বিল্ডিংগুলোকে আর ডেমলিশ করা যাবে না, রিকনস্ট্রাকশন করা যেতে পারে, অর্থাৎ রিপেয়ার করা যেতে পারে। আর রিকনস্ট্রাকশন বলতে একতলা বাড়ি হলে দোতলাটা অ্যালাউ করে। পন্ডিচেরিতে হাইটের একটা লিমিট আছে, এখানে সমস্ত বাড়িগুলোই দেখবেন দোতলা পর্যন্ত হয়। তো এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি রিউ রোমান রোল্যান্ড স্ট্রিটে। এখানে এই জায়গাটা খুব সুন্দর, এখানে প্রচুর ছবি তোলার জায়গা আছে। বাড়িগুলো এত কালারফুল যে এখানে 2-1টা ছবি তুলেই নিলাম। পন্ডিচেরির 2টো অংশ, হোয়াইট টাউন ও তামিল টাউন, এবং হোয়াইট টাউন ও তামিল টাউনকে বিভক্ত করেছে একটা ক্যানেল। সেটাই আপনাদের এবারে দেখাবো। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে যে ক্যানেলটা দেখছেন, এই ক্যানেলটা কিন্তু যে হোয়াইট টাউন এবং যে তামিল টাউন সেটা দুভাগে ভাগ করেছে। এই যে ক্যানেল কিন্তু সোজা বরাবর চলে গেছে। এই পাশটা হচ্ছে তামিল টাউন আর এই দিকটা হচ্ছে হোয়াইট টাউন। এরপর চলে এলাম হোয়াইট টাউনের নিকটবর্তী ভারতী পার্কে। এখানে প্রবেশের জন্য কোনো প্রকার প্রবেশ মূল্য লাগে না। ভারতী পার্কের মূল আকর্ষণ পার্কের কেন্দ্রস্থলে অবস্থিত এই আই মণ্ডপম।
এটি তৈরি করা হয় 19th সেঞ্চুরিতে নেপোলিয়ন III সময়কালে এই আই নামক মহিলার সম্মানে। তিনি জলের সমস্যা মেটানোর জন্য নিজের বাড়িটা দিয়ে দিয়েছিলেন রিজার্ভার তৈরি করার জন্য। এরপর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম একটা রেস্টুরেন্ট থেকে। পন্ডিচেরিতে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান ও কন্টিনেন্টাল সব রকম খাবারই পাওয়া যায়। লাঞ্চ করে চলে এলাম ঋষি অরবিন্দ আশ্রম ভিজিট করতে। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি ঋষি অরবিন্দ আশ্রমের সামনে। এই সামনেই আশ্রম, আর এই পাশে দেখতে পাচ্ছেন সব জুতো রাখার জায়গা আছে। এখানে জুতো রেখে আশ্রমের ভেতরে প্রবেশ করতে হয়। তো আমরা এখন এবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে আশ্রমটা ভিজিট করে আসবো। ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউড নয়, আমরা সুইচ অফ করে যাব। তো ফিরে এসে আপনাদের ভেতরে অভিজ্ঞতা জানাচ্ছি। 1909 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রচেষ্টায় আলিপুর বোমা মামলা থেকে মুক্তি পাওয়ার পর 1910 সালে আধ্যাত্মিকতার খোঁজে চলে আসেন ফরাসি উপনিবেশ পন্ডিচেরিতে। ধীরে ধীরে গড়ে তোলেন আধ্যাত্মিক ও যোগ শিক্ষার কেন্দ্র এই আশ্রম। পূর্ণ সিদ্ধিলাভের পর 1926 সালে শ্রী মায়ের হাতে আশ্রমের সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে অন্তরালে চলে যান। 1950 সালের 5ই ডিসেম্বর দেহরক্ষার পর ওনাকে এখানেই সমাধিস্থ করা হয়। ভেতরে ঋষি অরবিন্দ এবং শ্রীমার সমাধিক্ষেত্র আছে। তো একসাথে দুটো সমাধি করা আছে। তো আশ্রমের টাইমিংটা জানিয়ে দিই আপনাদের। সকালবেলা 8টার থেকে 11:30 পর্যন্ত, আর সেকেন্ড হাফে 2টোর থেকে 6টা পর্যন্ত আশ্রম খোলা থাকে। এর মধ্যে যে কোনো সময় এসে ভিজিট করতে পারবেন। বিকেলবেলা চলে এলাম পন্ডিচেরির মেরিনা বিচে। বিচটা হোয়াইট টাউন থেকে বেশি দূরে নয়, 3 কিলোমিটার মতো। এই মুহূর্তে চলে এসেছি পন্ডিচেরির মেরিনা বিচে। এই বিচটাও খুব সুন্দর, অনেকটাই বালি আছে এই বিচে। সত্যি বিচটা খুবই সুন্দর, প্রচুর মানুষজন এখন এসছেন। আর এই পাশটায় লাইট হাউস আছে, লাইট হাউসটা দেখা যাচ্ছে। আর এই পাশে একটা রাস্তা আছে, এটা জলের ভেতরে চলে গেছে। এখানটা এখন যাব। বিকেলবেলা এখানে দারুণ লাগছে সময় কাটাতে। এক পাশে এপাশে সূর্য অস্ত যাচ্ছে, সেই ভিউটাও খুব সুন্দর লাগছে। তো আপনারাও যদি পন্ডিচেরি আসেন এই জায়গাটা অবশ্যই আসবেন, বিকেলবেলা আসবেন। বিকেলের দিকে এখানে এলে বেশ ভালো লাগবে। মেরিনা বিচের আকর্ষণ এই রাস্তাটাও। সমুদ্রের ভেতরে বেশ কিছুটা যাওয়া যায় এই রাস্তা দিয়ে। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেল। তো এখানে একটা টাইমিং আছে, এখানে সকাল 6টার থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই বিচে আসা যায়। তো এই 6টার পর কিন্তু লাইফ গার্ড এবং পুলিশ এসে আমাদের চলে যেতে বললেন। আর ওনারাই জানালেন যে এখান থেকে নাকি সানরাইজটা খুব ভালো দেখা যায়। তো দেখি পারলে সকালবেলা আরেকবার এখানে আসবো। এরপর চলে এসেছি মনাকুলা বিনায়ক টেম্পলে। এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। তো এই মন্দির এখন খোলা থাকে বিকেলবেলা 4টার থেকে 9:30 পর্যন্ত, আর সকালবেলায় 5:30 থেকে 12:30 পর্যন্ত। দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত মন্দিরটা খুব সুন্দর। পন্ডিচেরিতে এলে সময় করে এই মন্দিরটা অবশ্যই দেখে নেবেন।
এরপর সন্ধেবেলা ঘুরে ঘুরে পন্ডিচেরির কিছু স্ট্রিট ফুড ট্রাই করে নিলাম। রাতের বেলাও বেশ জমজমাট পন্ডিচেরির রাস্তাঘাট। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরের পর্বটা অবশ্যই দেখবেন। অরোভিল সহ পন্ডিচেরির আরও কিছু জায়গা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।